তারিখ আপনার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেড সমাবেশে আসছে, দল কতটা অনুপ্রাণিত হবে এবং কতটা চাঙ্গা হবে বলে মনে করছি? নরেন্দ্র মোদীজি শুধু ভারতবর্ষেই না, আজকের দিনে বিশ্বের শ্রেষ্ঠ নেতা উনি, বিশ্বের, এবং সারা বিশ্ব জুড়ে সেটা অনুমোদন পেয়েছে বিভিন্ন রাষ্ট্র থেকে। এবং মোদীজি আসাতে শুধু চাঙ্গাই হবে না, এবার এই ব্রিগেড থেকে 2026 জেতার যে লক্ষ্য স্থির করে রেখেছে দল, সেই লক্ষ্যে কিন্তু মোদীজি আতাশে একটা আলাদা মাত্রা পাবে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে এবার 2026-এ বদল হবেই, এবং দল বলে দিয়েছে যে এবার পাল্টানো দরকার, এবার বাংলায় বিজেপি সরকার। একদিকে দেখা গেল রাজ্যপাল আপনার যিনি নতুন শপথ নেবেন, আর প্রধানমন্ত্রীও আসছেন, কোথাও কি কোনো বলে মনে করছে? 14 তারিখের কর্মসূচি আমার যতদূর জানা আছে যে 14 তারিখের কর্মসূচি, এই ধরুন পরিবর্তন যাত্রা যেটা 9 তারিখ থেকে শুরু হলো, 1 মার্চ থেকে যেটা সূচনা হলো, 1 মার্চ থেকে 1 এবং 2 মার্চ সূচনা হলো, এবং চলছে পরিবর্তন যাত্রা বিভিন্ন পুরো পশ্চিমবঙ্গ ধরে বিভিন্ন জেলায় চলছে। এই রাজ্যের পরিস্থিতি বা পরিণতি কীরকম ভাবুন, ভাবতেও লজ্জা লাগে যে আজকে একটা বিরোধী দল, ভারতীয় জনতা পার্টি হচ্ছে সব থেকে বড় বিরোধী দল, অপোজিশন পার্টি এখানে, তাকে একটা জনসভা কি একটা পরিবর্তন যাত্রা কর্মসূচি করতে গেলে আজকে হাইকোর্টের দ্বারস্থ হতে গেছে। আপনারা হয়তো জানেন না, আমরা এটা নিয়ে মামলা ফাইল করেছিলাম হাইকোর্টে, এবং সেই মামলা শোনার পরে মাননীয় আদালত রায় দেন, এবং সেই রায় দেওয়ার পরে এই যাত্রা সংগঠিত হয়েছে। তো রাজ্য সরকার বিভিন্ন মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন বেঁচে যাওয়ার, কিন্তু এবার বাঁচার কোনো সম্ভাবনা নেই। সরকার পাল্টাচ্ছে এবং ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে। দেখা যাচ্ছে মোদিজি আসার আগে দেখা যাচ্ছে দিকে দিকে একটা হিংসা, অর্থাৎ বিজেপি কর্মীদেরকে মারা হয়েছে। আজকে যেমন আপনার সাগরে আপনার একজন বিজেপি কর্মীকে পয়েন্ট রেঞ্জ থেকে আপনার গুলি করা হয়েছে। কিন্তু কি হিংসাযুক্ত রাজনীতি তো এই তৃণমূল এটা আমদানি করেছে, এটা তো তৃণমূল সর্বোত্তম করছে। এটা বললাম তো, মরিয়া প্রচেষ্টা, নিজের দলকে এবং নিজের কর্মীদেরকে বাঁচানো। হয়েছে এটা কি রাজ্যে বলুন তো? কল নেই, কারখানা নেই, চাকরি নেই, আছে কি? একটা নেই সরকার চলছে, আছে এটা কি বলুন? আজকে ভিক্ষে দেওয়া হচ্ছে 50 টাকা, শিক্ষিত যুবক যুবতীদের 50 টাকা প্রতিদিন ভিক্ষে দেওয়া হচ্ছে এই সরকারের পক্ষ থেকে, আছে এটা কি? তো এগুলো এড়ানোর জন্য এই যে আজকে সরকার কারা চালাচ্ছে, আপনি একটু ভেবে দেখুন তো, সরকার কারা চালাচ্ছে? এই যে লুম্পেন বাহিনী, এই যে গুন্ডা বাহিনী, এরাই তো সরকার চালাচ্ছে। তো ওদেরকে মদত না জোটাতে পারলে ওরা ভয় এগুলো করছে, সরকার পাল্টে গেলে কি করবে? তো যেন কেন প্রকরণ এই শেষ রক্ষা আর কি, শেষ রক্ষা কারণ হচ্ছে, কিন্তু সফল হবে না। अच्छा, रसोई गैस का दाम बढ़ा है, एलपीजी का मीटिंग की है, इसके लिए केंद्र सरकार तो नहीं, आप क्या बोलिए यार? देखिए, ये तो वर्ल्ड वाइड फिनोमेना है। अभी जो ईरान, अमेरिका और इजराइल का लड़ाई चल रहा है, पूरा मिडिल ईस्ट, इंडिया में तो कहीं तेल है नहीं। तेल तो इंडिया का जरूरत का 90% तेल इंपोर्ट हो गया था, मैक्सिमम मिडिल ईस्ट से। अभी भी इंडिया का 60% इंपोर्ट सिर्फ कतर से होता है, तो कतर पे भी अटैक हो रहा है। तो आज से 10 दिन पहले, बिफोर वॉर, जब लड़ाई शुरू हुआ, उससे पहले इंटरनेशनल मार्केट में तेल $67 पर बैरल बिक रहा था। आज वो दाम बढ़ के $124 पे पहुंच गया। तो क्वाइट नेचुरल है, प्रोडक्शन तो है नहीं, खरीद के ही आ रहा है। तो पैसा अगर लोड कितना सरकार संभाल पाएगी? एक लेवल के बाद तो आज इंडिया में तो भी परिस्थिति अवेलेबल है कि गैस वगैरह सब मिल रहा है, और ये तो वर्ल्ड फिनोमेना है। इसमें अगर फिर भी सरकार अभी तक तो कहीं दाम नहीं बढ़ा, एक खाली सिलेंडर पे दाम बढ़ा, वो भी बहुत मामूली। आप अगल बगल के अगर देशों में देखिए, बांग्लादेश, पाकिस्तान, श्रीलंका, आज स्थिति उन देशों में ये खड़ा है कि रेशनिंग हो गया है, गाड़ियां, सरकारी गाड़ियां बंद कर देनी पड़ी है, एवं सारा काम बंद हो गया है। आज भारत में इस सरकार के नेतृत्व में ऐसी कोई परिस्थिति नहीं है। हर चीज, पेट्रोल पंप पे जाइए पेट्रोल पंप मिल रहा है, गैस की दुकान पे जाइए गैस मिल रहा है। तो कोई क्राइसिस नहीं है। ये सरकार का दूरदर्शिता है कि कोई क्राइसिस नहीं हुआ, जबकि पूरा दुनिया आज क्राइसिस से जूझ रहा है, उसमें भी भारत क्राइसिस से बाहर है। ये उपलब्धता है इस सरकार की। এসআইআর নিয়ে যখন বাংলার মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছিলেন, তার কিছুদিন পরেই মুখ্য নির্বাচন
এখানে এসেছিলেন, উনি দুদিনের সফরে ছিলেন, তাকে কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। কিভাবে দেখবেন এটা আগামী দিনের নোংরামি। ওটা তো একটা সাংবিধানিক সংস্থার উনি প্রধান, উনি আসবেন, নির্বাচন করার তো ক্ষমতা আর্টিকেল 326, দেখুন সংবিধানের 326 ধারা কি বলছে। নোংরামি তো। কালীঘাটের পর দক্ষিণেশ্বরেও তাকে গো ব্ল্যাক স্লোগান দেওয়া হয়েছে। কটা লোক ছিল কালকে? তো ধর্ণা মঞ্চ খুলে পালিয়ে গেছেন, ধর্ণা তো চালাতে পারেননি, খুলে পালিয়ে গেছেন তো কালকে। সুপ্রিম কোর্টে কালকে তো গিয়েছিলেন, এটা তো অন রেকর্ড। সুপ্রিম কোর্টে কালকে যেভাবে হেনস্থা হতে হয়েছে ওনার দলকে, আর আমি বলবো ওনাকে যেভাবে হেনস্থা, উনি বুঝে গেছেন যে কালকের পরে আর কিছু করার ছিল না, তাই কালকে ধর্ণা মঞ্চ ছেড়ে পালিয়েছেন। নাটক শেষ, ওই কি সব আঁকছে না। ওনার বই তো এখন যা পড়ছে সবাই এপাং ওপাং ঝপাংই করবেন উনি বসে, আর কিছু করবেন না। কি মনে করছে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া জরুরি? যা তো পরিস্থিতি, ব্যক্তিগত যদি মতামত নেন, এই রাজ্যে এই সরকার ক্ষমতায় থাকাকালীন সুস্থ নির্বাচন করা, আমাদের বিগত দিনের যা অভিজ্ঞতা আছে, শয়ে হাজার হাজার মানুষ নির্বাচনের নামে প্রাণ দেন। আমার ব্যক্তিগত মতামত সম্ভব না। একটা সুস্থ নির্বাচন করতে গেলে সরকারকে বাইরে রেখেই নির্বাচন করতে হবে, কারণ এই চটিচাটা পুলিশ, চটিচাটা প্রশাসন, এরা তো প্র্যাকটিক্যালি প্রশাসন পুলিশ তো তৃণমূল হয়ে গেছে। তার তো উনি একটা কাজ করেছেন যে তৃণমূলীকরণ করেছে, দলের দাসত্ব ওরা গ্রহণ করেছে। এই দেখুন রাজীব কুমার, একজন ডিজি পুলিশ, তাকে রাজ্যসভা এমপি, এমন নিদর্শন আর কোথাও আছে কিনা আমার জানা নেই। অন্তত আপনারা খোঁজ খবর নিয়ে বলবেন কি হচ্ছে। আচ্ছা, ধর্ণা মঞ্চ থেকে অভিষেক ব্যানার্জি নো ভোট টু বিজেপি থেকে বয়কট দ্য বিজেপি, কে মানুষও আর নিচ্ছে না, নো ভোট বয়কট। ওনার নিজের নির্বাচন আন্ডার চ্যালেঞ্জ হাইকোর্টে, পালিয়ে বেড়াচ্ছেন। 8 লাখ না 9 লাখ ভোটে আজকে ওই নির্বাচনটাই চ্যালেঞ্জ। 7,21,000। ওই নির্বাচনটা আন্ডার চ্যালেঞ্জ। দেখুন কোনোদিন ঘোষণা করে দেবে, হাইকোর্ট রায় দিয়ে দেবে যে অবৈধভাবে নির্বাচনটা জিতেছেন। নিজের আগে দক্ষিণ 24 পরগনায় ডায়মন্ড হারবার সিটটা বাঁচান তো উনি, তারপরে গো ব্যাক আর নো ব্যাক। কিভাবে নির্বাচন জিতেছেন এটা তো বলার আর জায়গা নেই, কিভাবে নিচে সবাই জানে। अच्छा देखा जा रहा है ये था जिसमें भारत में ना विश्व में भारत का नाम रोशन हो रहा था, वहाँ कांग्रेस इतना विरोध किया। राहुल गांधी और उसके पार्टी को आप सीरियस पॉलिटिकल पार्टी मानते हैं क्या? उसके बारे में बात करना वेस्टेज ऑफ टाइम है। ही इज नॉट अ सीरियस पॉलिटिशियन। थैंक यू।